আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজ রুম গোছানো দিয়ে ভিডিওটা শুরু করেছি। এখানে বিছানার চাদরটা তুলে তারপর তোশকটা খুব ভালো করে আমি শোলার ঝাড়ু দিয়ে ছেড়ে নিয়েছি। এখন চাদরটা বিছিয়ে দিচ্ছি। তো আজ আমাদের বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিব। তার আগে এই যে খাটটা আছে, খাটটা কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়েছি। সেই সাথে দেওয়ালে যে ওয়ালমেটগুলো ছিল সেগুলো ক্লিন করে নিয়েছি। বিছানার চাদর চেঞ্জ করা হলে পুরো রুমের সৌন্দর্যটা একদম পরিবর্তন হয়ে যায়। আমার কাছে মনে হয় যে যদি মন ভালো না থাকে তাহলে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলেই হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। বেড গুছিয়ে ফেললে মনে হয় যে বাসার অর্ধেক কাজই গুছানো হয়ে গিয়েছে। এই তো আমি সর্বপ্রথম আগে বেডটা গুছিয়ে নিয়েছি। এখন রুমের যে ফার্নিচারগুলো আছে সেগুলো ক্লিন করে নিব, সেই সাথে রুমটাও গুছিয়ে নিব। এখানে ওয়ার্ড্রপের উপরে অনেক বেশি ধুলা পড়েছে। হয় কি প্রতিদিন দেখা যায় যে 2-3 বার করে এমনিতেই নর্মাল কাপড় দিয়ে মোছা হয়, তারপরেও এত বেশি ধুলা আসে। বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে না, তারপরে অনেক বেশি ধুলা আসে। তো সকাল সকাল কিন্তু বাইরে প্রচুর রোদ উঠেছে। ওয়ার্ড্রপের উপরে আমাদের টিভিটা রয়েছে, আমি টিভিটা সরিয়ে খুব ভালো করে ওয়ার্ড্রপের উপরটা ক্লিন করে নিয়েছি। এখন এই যে সামনের সাইডটা ক্লিন করে নিচ্ছি। তো এটা ক্লিন করা একটু সময়ের ব্যাপার, তো অনেকটা সময় নিয়ে আমি নকশাগুলোর ভিতরে যে ময়লাগুলো জমেছিল সেগুলো ক্লিন করে নিয়েছি। এখনই তো সর্বশেষ কাজ যেটা রুম ঝাড়ু দিয়া সেটাই করছি। তো যখনই বেডরুমটা ডিপ ক্লিন করি, অনেকগুলো করে ছেলের খেলনা বের হয়, দেখা যায় কি প্রতিবার খেলনাগুলো গুছিয়ে নিই, সেই সাথে যে খেলনাগুলো বাদ হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে সেগুলো ফেলে দেই। এখনো যারা আমার প্রিয় আপুরা খুব ভালোবেসে দেখছেন, যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আমার অনেক আপুরাই আছে যারা খুব ভালোবাসা দিয়ে একটা সুন্দর করে কমেন্ট করে যান, তবে লাইক দিতে ভুলে যান। এই জন্য কিন্তু আমি লাইকের কথাটা বলে দেই। এটাও কখনো বলা হয় না যে লাইকটা অবশ্যই আপুরা দিয়ে দিবেন। আমার ছোট্ট বাবাটা সে বেডের উপর বসে লিখছে, আর এদিকে আমি কুশন কভারটা লাগিয়ে নিয়েছি। এখানে যে মানি প্ল্যান্ট গাছটা আছে সেটার পাতা শুকিয়ে গিয়েছিল, তো এগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। কিছুদিন আগে এখান থেকে আমি একটা ডাল কেটে ফেলেছি, তো সেই ডালের বাদবাকি যে পাতাগুলো ছিল সেগুলো শুকিয়ে গিয়েছে, মানে হলুদ হয়ে গিয়েছে। আমার বাবাটা সে কিন্তু চলে এসেছিল এখানে দেখতে যে মাম্মাম কি করছে। এখনও কিন্তু রুমের জানালা দরজা এগুলো খোলা হয়নি। এই যে এখন খুলে দিলাম, বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে। এখন সময় সকাল 10টা, তবে দেখে মনে হচ্ছে যে দুপুর 12টা। এখনও কিন্তু আমার বাসায় সকালের নাস্তাটা রেডি করা হয়নি, তো এখন রান্নাঘরে চলে এসেছি সকালের নাস্তা রেডি করব। এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলো এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব, তারপর ভেজে নিব। আমার প্রিয় শিমুল আপু, আমার বড় আপুর কাছ থেকে কিন্তু আমি এভাবে আলু ভর্তা করা শিখেছি। আগেও কিন্তু আমি এভাবে আলু ভর্তা করেছি, আগে আলুটা ভেজে তারপর ভর্তা করা। আলুগুলো ভাজি করার জন্য আমি এখানে সরিষার তেলটা নিয়েছি। সরিষার তেলে আমি এখন এই যে লবণ হলুদ মাখানো আলুগুলো ভেজে নিচ্ছি। আমার ছেলে কিন্তু এভাবে আলু ভাজিটা পছন্দ করেছে। এই তো আমি এখন ঢাকনা দিয়ে আলুগুলো ভাজি করে নিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এদিকে আলুগুলোর এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আলু ভর্তা করছি, পান্তা ভাতের আয়োজন করছি। পান্তা ভাত আলু ভর্তা, সেই সাথে এই যে শুকনো মরিচ ভাজি করে নিয়েছি। তবে আলু ভর্তা কিন্তু শুকনো মরিচ দিয়ে করবো না, এখানে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ, তো এগুলো ভেজে নিব। এরই মাঝে কিন্তু আমি কিছু করলা কেটে নিয়েছি, করলাও ভাজি করব। পান্তা ভাতের সাথে করলা ভাজি কিন্তু খুব বেশি ভালো লাগে। এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে তুলে রেখেছি, এখন ডিম ভাজি করে নিচ্ছি। তো ডিমটা শুধু আমি পেঁয়াজ দিয়ে তারপর ভাজি করছি, এখানে কাঁচামরিচটা দেইনি। এই তো ডিম ভাজি হয়ে গিয়েছে। সকাল সকাল এত বেশি রোদ উঠেছে, মনে হচ্ছিল যে আজকের ওয়েদারের সাথে এই খাবারটা খুব বেশি ভালো যাবে, সেই জন্য কিন্তু পান্তা ভাতের আয়োজন করছি। পরবর্তীতে দেখা গিয়েছে যে আমার এই যে ডিম ভাজি আলু ভর্তা এবং করলা ভাজি করতে করতে রোদ চলে গিয়েছে এবং মেঘলা আকাশ হয়ে গিয়েছে। তারপরও কি, এখন যেহেতু পান্তা ভাতের আয়োজন করেই ফেলছি, তো সেটা দিয়ে সকালে নাস্তা করব। এখানে করলা ভাজিটা করে নিচ্ছি। এখানে আমি একই সাথে কেটে রেখেছিলাম করলা, আলু এবং পেঁয়াজ কাঁচামরিচ, সব কিছু একসাথে তেলের ভিতর দিয়ে লবণ হলুদ দিয়ে আমি চুলায় করলাটা ভাজি হতে দিয়েছি। এদিকে আলু ভর্তা করে নিচ্ছি। আমি আজ পাটায় বেটে তারপর আলু ভর্তা করছি না, আলু ভর্তা তো বাটনাতেও খুব ভালো করা যায়, এই জন্য বাটনাতেই আলু ভর্তা করে নিলাম।
এই তো খুব সুন্দরভাবে কিন্তু আলু ভর্তা হয়ে গিয়েছে। এদিকে করলা ভাজিটা হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে নিব। আমি যখনই করলা ভাজি করি করলার সাথে একটু আলু দিই, তাহলে দেখা যায় কি যে করলাতে তিতাটা একটু কম হয়। এদিকে এই তো করলাটা বাটিতে তুলে নিচ্ছি। তাছাড়া করলাগুলো কেটে তারপর লবণ মাখিয়ে করলা থেকে তিতা পানিটা ফেলে দিলেই কিন্তু করলাটা ভাজি করার পর তিতা হয় না। এদিকেই তো আমি পান্তা ভাত করে নিচ্ছি। ভাতের ভিতর পানি দিয়ে দিলেই কিন্তু পান্তা ভাত হয়ে যায়। এই তো রাতের ভাতে আমি পানি দিয়ে পান্তা ভাত করে নিয়েছি, সেই সাথে দিয়েছি লবণ এবং শুকনো মরিচ। পান্তা ভাত করার জন্য রাতেই পানিটা দিলেই ভালো হয়, তবে যেহেতু গরম ছিল রাতে ভাত, এই জন্য পানি তখন দেওয়া হয়নি। তাছাড়া আমার এখন পান্তা ভাতের আয়োজন করার কোনো চিন্তা ভাবনা ছিল না, কাজ করছিলাম, হঠাৎ করে মাথায় আসলো যে ভাত যেহেতু আছে পান্তা ভাত করে ফেলি। এদিকে আমার বাবাটা তার মায়ের কাজে সাহায্য করছিল, তো সকালের নাস্তা করে তারপর এই যে দুপুরে রান্না করছি। যেহেতু সকালের নাস্তা করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এরই মাঝে আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি দুপুরে রান্নার জন্য। এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এখানে তেলের জারে তেল শেষ হয়ে গিয়েছে, এখন জারটা রিফিল করে নিব। সকালের নাস্তার পাটটা একটু তাড়াতাড়ি শেষ করতে পারলে কিন্তু দুপুরের রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজ যেহেতু আমার সকালে নাস্তা করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, এই জন্য আমি দুপুরের রান্নাটাও একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এখানে আগে আমি আলুগুলো ভেজে নিব। আলু কেটে নিয়েছি এবং ডালগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো একই সাথে আমি 3টা চুলায় রান্না করব। আমার ভালোবাসার প্রিয় আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি লাইনের গ্যাস নাকি সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। আমি কিন্তু সিলিন্ডার ব্যবহার করি, অনেক আপুরা হয়তো জানেন। রান্নার ভিতর যদি কখনো গ্যাস শেষ হয়ে যায় তাহলে কিন্তু মাঝে মাঝে বলে থাকি। এদিকেই তো ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা আমি ইলেকট্রিক চুলায় সিদ্ধ বসিয়ে দিব। এখানে পরিমাণ মতন পানি দিয়ে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। মাংস হতে হতে এদিকে ডালটা সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি বাগার দিয়ে দিব। এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি। এদিকে যে আলুগুলো ভাজতে দিয়েছিলাম আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন আমার এক প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। রাইসাস মম কিচেন আইডি থেকে আপু লিখেছিলেন, একদিন তোমার নোটিফিকেশন না আসলে আমি কিন্তু খুঁজে তোমার ভিডিওটা বের করে তারপর দেখি। প্রিয় বোন আমার, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আপু তোমার জন্য অনেক 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 ভালোবাসা রইল, আমার মন থেকে অনেক দোয়া রইল। এদিকে আলুটা তুলে রেখে তারপর পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি কিছু এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর দিয়েছি বাটা মশলা, এখানে দিয়েছি জিরা বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এরপর দিয়েছি পরিমাণ মতন লবণ। এখানে আরও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। আমি কিন্তু কখনো ধনিয়ার গুঁড়া বা জিরার গুঁড়া রান্নাতে ব্যবহার করি না। একটা সময় রাঁধুনি যেই গুঁড়া প্যাকেট মশলাটা পাওয়া যায় সেটা ব্যবহার করা হতো, এখন তো সেটাও করা হয় না, এখন জিরা বাটাটা ব্যবহার করা হয়। এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু এবং মাংস। এখন ঢাকনা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। এদিকে ডালের পানিটা ফুটে এসেছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। ইলেকট্রিক চুলায় রান্না করা আমার কাছে এত বেশি ঝামেলার মনে হয়। যারা ইলেকট্রিক চুলায় রেগুলার রান্না করেন আমার কাছে তাদের অনেক বেশি ধৈর্যশীল মনে হয়। আমার কাছে ইলেকট্রিক চুলায় শুধু পানিটা গরম করার জন্য মনে হয় যে ঠিক আছে, চুলার তাপমাত্রাটা আমি কখনোই ঠিক রাখতে পারছি না। তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিলে দেখা গিয়েছে যে ডালটা পড়ে যাচ্ছে, আবার কমিয়ে দিলে ডালটা নড়ছেই না পাতিল থেকে, এরকম একটা অবস্থা হয়েছে। তবে হ্যাঁ, এটা কিন্তু বলতে হয়, রেগুলার যে কোনো কাজ করলে যে কোনো কঠিন কাজও কিন্তু সহজ হয়ে যায়। আমি যেহেতু রেগুলার ইলেকট্রিক চুলা রান্না করছি না বা করি না, এই জন্য আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। এখানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম, সেই সাথে হলুদ এবং লবণটা দিয়ে ডালটা আমি ঘুটে নিয়েছি ডাল ঘুটনি দিয়ে। এদিকে মাংসটা হয়ে গিয়েছে, আমি বাটিতে তুলে নিয়েছি। এখন ডালটা বাগার দিয়ে দিব। তো খুব অল্প সময়ের ভিতর কিন্তু আমি রান্নাটা শেষ করতে পেরেছি। যেহেতু একই সাথে 3 চুলা রান্না করেছি, ভাতও কিন্তু হয়ে গিয়েছে। আধা ঘন্টা এবং 40 মিনিট এরই মাঝে আমি রান্নাটা শেষ করতে পেরেছি। এখানে ডালটা বাগার দেওয়ার জন্য দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ এবং রসুন কুচিগুলো আমি একটু সময় নিয়ে তারপর ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়া। ডালের কালারটা একটু সুন্দর করার জন্য আমার মাঝে মাঝেই বাগারের ভিতর একটু হলুদ গুঁড়া দেওয়া হয়। এদিকেই তো আমার ডাল বাগার দেওয়া হয়ে গিয়েছে, আমি আরো কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নিব। এরই মাঝে কিচেনটা ক্লিন করে নিয়েছি। এই তো আমার রান্না বান্না কমপ্লিট। এদিকে ডালও হয়ে গিয়েছে। ডাল রান্না হয়ে গিয়েছে, তবে ডাল রান্নার পর এই যে পাতিল, এটা তো ক্লিন করতে হবে, তো এটা পরিষ্কার করে নিচ্ছি।
তাছাড়া দেখা যায় কি যখন যেটা জমে রান্নার সময় তো অনেক হাঁড়ি পাতিল জমে, সেগুলো কিন্তু আমি তখনই ক্লিন করে ফেলি। তারপর হয় কি যে রান্না শেষ করার পর বাড়তি একটা চাপ থাকে না। আপাতত রান্নাঘরের কাজ কিন্তু শেষ। এই যে এখানে কিছু কাপড় ওয়াশ করে ফেলেছি, এগুলো এখন শুকাতে দিচ্ছি। রোদ কিন্তু নেই, তারপরও দিচ্ছি। বাতাস যেহেতু আছে শুকিয়ে যাবে। বাইরের আবহাওয়াটা খুব সুন্দর, এরকম স্নিগ্ধ আবহাওয়া দেখতেই ভালো লাগে। আর গরমটাও নেই, যার কারণে আরও বেশি ভালো লাগে। রোদ ওঠেনি, সারাদিন কিন্তু এরকমই ছিল, রোদ ছিল না, তবে বিকালটা অনেক বেশি সুন্দর ছিল। প্রকৃতি যেমনই হোক না কেন আমার কিন্তু সব সময় ভালো লাগে। বেলকুনিতে আসলেই যখন আকাশের দিকে তাকাই মনটাই ভালো হয়ে যায়। এদিকে আমার ছেলে, সেও তো আমার কাজে হেল্প করবেই, যেখানে যেরকম পরিস্থিতি থাকুক না কেন। আমার পুত্র আমাকে এই যে কাপড় শুকাতে দেওয়ার কাজে হেল্প করছে। সে কিন্তু প্রতিদিন গোছলের পর নিজের কাপড় এভাবেই গ্রিলের সাথে শুকাতে দেয়, যেহেতু মাকে দেখে। কাপড়গুলো বেলকুনিতে শুকাতে দিয়ে এদিকে আবার কিচেনে চলে এসেছি। তো এখানে যে প্যানটা পরিষ্কার করে রেখেছিলাম সেটা তুলে রেখেছি। এরপর খাবারগুলো ডাইনিং টেবিলে দিয়ে দিচ্ছি। এই তো পাখি ডাকছে, খুব সুন্দর না? পাখির ডাক তো সবসময় ভালো লাগে, তবে পাখি কিন্তু খুব সকালেই ডাকে। আর আমি এই যে খুব সকালে আমার আপুদের সাথে কথা বলছি। দেখা যায় কি যে একেবারে সম্পূর্ণ ভিডিওর ভয়েসটা দেওয়া হয় না, কিছুটা ভয়েস রাতে দেওয়া হয় এবং বাদবাকি যেটুকু থাকে সকালে দেওয়া হয়, যার কারণে সকালের ভয়েসটা কিন্তু একটু ভারী থাকে। এই তো এভাবেই আমার আপুদের সাথে রেগুলার কথা বলা হয়। দুপুরের আয়োজনে আমাদের এগুলোই ছিল, মাংস, ডাল, সেই সাথে করলা ভাজি। আলহামদুলিল্লাহ আমাদের আজকের আয়োজনে এগুলোই ছিল। আর এখানে আমার বাবাটা, সে কিন্তু এই যে খাবার নিয়ে বসে আছে, সব সময় এরকমটাই করে। সন্ধ্যার দিকে একটু নাস্তা রেডি করছি, এখানে চিড়া ভাজি করে নিব। এই জন্য চিড়াগুলো আমি আগে এই যে চালনিতে চেলে নিব। চিড়ার ভিতর কিন্তু অনেক গুঁড়ি থাকে, চেলে নিলে হবে কি চিড়ার ভিতর যে গুঁড়িটা আছে সেটা পড়ে যাবে, তো ভাজি করলে এটা আর পুড়ে কালো হবে না। এখানে আমি চিড়াগুলো চেলে নিচ্ছি, আর অনেকটা পরিমাণে গুঁড়ি বের হয়েছে। এখনো যারা আমার প্রিয় আপুরা খুব ভালোবেসে দেখছেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে চিড়া নিয়ে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি এবং নিব কাঁচামরিচ। যারা রসুন পছন্দ করেন তাদের জন্য তো এই চিড়া ভাজিতে রসুনটা দিলে অসম্ভব রকমের ভালো লাগবে। তা আমি কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণে নিয়েছি, সেই সাথে রসুনগুলো আমি একটু বড় করে কুচি করে নিয়েছি। এখানে এই তো 2টা কাঁচামরিচকে আমি কুচি করে কেটে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এগুলোকে আমি একটু ভেজে নিব, একটু লাল করে, তারপর ভাজি করে নিব। আমার নানু, তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। তার কথা খুব বেশি মনে পড়ছিল যখন চিড়া ভাজি করছিলাম। আল্লাহ তাকে জান্নাত দান করুন, আমিন। তো আমার নানুর জন্য সবাই দোয়া করবেন। তিনি এভাবে চিড়া ভাজি করতেন। তো এখানে আমি পেঁয়াজ এবং রসুনটা একটু ভেজে তারপর দিয়ে দিয়েছি ঘি। এখানে দিয়ে দিব লবণ, পরিমাণ মতন লবণ দিব। সেই সাথে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিব। হলুদ গুঁড়াটা দিলে কালারটা দেখতে একটু সুন্দর হবে। এই তো এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিব চিড়া। টেস্ট অফ হোম বাই মিতা আইডি থেকে আমার প্রিয় আপু। তো আপুকে আমি দিদিভাই বলছিলাম, তো সে কিন্তু খুব সুন্দর করে আমাকে বলছিল যে তুমি আমাকে আপু বলো, তাহলে আমি খুব খুশি হব। আমার প্রিয় আপুটা বলছিলেন যে তোমার নামটা খুব মিষ্টি। তো এই প্রথম কোনো আপু যে কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে আমার নামটা তার ভালো লেগেছে। অনেক 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 ভালোবাসা আমার প্রিয় আপু। সব সময় ভালো থেকো এবং সুস্থ থেকো। নিজের নামের প্রশংসা এখন নিজে একটু করে নে। আমার কিন্তু খুব পছন্দ আমার নামটা, আমার বাবা খুব ভালোবেসে হয়তো আমার নামটা রেখেছিলেন। আপনাদের সাথে কথা বলছিলাম আর এদিকে চিড়া ভাজিটা করে নিয়েছি। এদিকে আমার বাবাটা, সে কিন্তু আছে, দুষ্টমি করছে, সব সময় দৌড়াদৌড়ির উপরে থাকবে। এত করে না করা হবে, তারপর দেখা যাবে যে দৌড়াবে, লাফালাফি করবে, এতে করে পড়ে যাবে এবং ব্যথা পাবে। এরকমই চলে দিন। এখন আমরা এই যে নাস্তা করে নিব। অনেক বেশি টেস্টি হয়েছিল এই চিড়া ভাজিটা। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।